হাই গাইজ, একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ইন্টারেস্টিং টপিকটা হলো আনোয়ার আলীর কেসটা। কারণ ভারতবর্ষে যত ফুটবল প্রেমী মানুষ আছে তার মধ্যে আপনি যদি সিলেক্টেড করেন তাহলে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এফসির সমর্থক আপনি বেশি পাবেন। এখন আইএসএল টুর্নামেন্ট হয়ে হয়তো কিছু দলের সমর্থক বেড়েছে, কিন্তু তুলনামূলকভাবে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এফসির সমর্থক সংখ্যা বেশি। কারণ তারা এখন তাদের পছন্দ হয় ক্লাবের পছন্দের উপরে, তাদের প্রেস্টিজ হয় ক্লাবের প্রেস্টিজের উপরে। যদি ক্লাব অপমানিত হয় তাহলে তারা অপমানিত হয়, যদি ক্লাব উইন হয় তাহলে তারাও অন্তরে উইন ফিল করে। এটা হলো ম্যাটার। তা যেহেতু আনোয়ার আলীর কেসটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি জড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন যত ভারতবর্ষীয় ফুটবল প্রেমীদের টার্গেট হয়ে গেছে আনোয়ার আলীর কেসটা কোন দিকে গড়ায়, মোহনবাগান যেতে না ইস্টবেঙ্গল যেতে। বলতে পারেন মাঠের মধ্যে একটা ডার্বি হয়, এটা মাঠের বাইরের ডার্বি। এটা এখন কে যেতে কে হারে একটা বিশাল একটা বড় প্রেস্টিজ ফাইট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিষয়টি বেশি লম্বা চওড়া করব না, যেহেতু ভিডিওটা আমার বেশি লম্বা হবে, কারণ বিষয়টা খুব ডিফিকাল্ট। আপনাদের বোঝাতে গেলে একটু লম্বা হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটি দেখবেন ঠান্ডা মাথায়। এখন বিষয়টা হচ্ছে যে ফুটবল ফেডারেশন এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে যে ইন্টারিম অর্ডারটা এসছে, যে 10 তারিখের আগে 10ই আগস্টের আগে আনোয়ার আলী কোনো ক্লাবে মুভ করতে পারবে না, কোনো ক্লাব তাকে এনওসি দেবে না এবং কোনো ক্লাবকে সে মুভ করতে পারবে না। মানে ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় বিষয় 10 তারিখ অবধি স্থগিতাদেশ দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের পিএসসি। এখন এই ইন্টারিম অর্ডারটা আসার পর রঞ্জিত বাজাজ তো রেগে আগুন, তিনি চাপের খেলা খেলতে শুরু করেছেন। এমনকি হুমকি দিচ্ছে যদি 10 তারিখের সিদ্ধান্ত যদি তাদের রায় অনুকূলে না যায় তাহলে তারা ফিফায় যাওয়ার হুমকি দিয়েছেন। এখন ফিফায় আনোয়ার আলী পার্সোনাল যেতে পারেন যদি রায় অসন্তুষ্ট হন, রঞ্জিত বাজাজও যেতে পারেন যদি অসন্তুষ্ট হন, এবং মোহনবাগান এসজিও যেতে পারেন যদি অসন্তুষ্ট হন। প্রত্যেকের জন্য দরজা খোলা আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে এসেছি, যে বিষয়টা হচ্ছে যদি আনোয়ার আলীর কেসটা ফিফায় যায় তাহলে পরিণতিটা কি দাঁড়াবে। এখন যদি আনোয়ার আলীর কেসটা ফিফাতে যায় তো ফিফা সর্বপ্রথম সমস্ত পার্টির লিগালি কাগজপত্র চাইবে। সমস্ত পার্টির লিগালি কাগজপত্র চাওয়ার পর যখন ফিফা এটা দেখবে যে আনোয়ার আলীর লোন ঋণ সংক্রান্ত চুক্তিটা 2027 অবধি, আর এদিকে ফিফার যে নির্দিষ্ট রুল আছে যে 2022 সালের পরে কোনো খেলোয়াড়কে 1 বছরের বেশি লোন দিলে তুমি রাখতে পারবে না, থাকবে না, এটা বৈধতা পাবে না। এটা হলো ফিফার চুক্তি। আনোয়ার আলীর চুক্তি হয়েছে 2023 সালের। এখন বিষয়টা হচ্ছে ফিফা সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেটা ভারতীয় ফুটবল ফেডারেশনকে করবে, যে আমার গাইডলাইন আছে 2022 সাল অবধি লোন ডিল সংক্রান্ত বিষয়, 1 বছরের বেশি কোনো প্লেয়ারকে বা কোনো খেলোয়াড়কে তুমি ধরে রাখতে পারবে না। তুমি কি করে 2027 সাল অবধি চুক্তির মান্যতা দিলে? কারণ আমরা সবাই জানি যে ভারতীয় যত ক্লাব আছে সেই সমস্ত ক্লাবের যত খেলোয়াড়ের চুক্তি হয় সেই চুক্তির মান্যতা দেয় কিন্তু এআইএফএফ, এটা কিন্তু প্রত্যেকে আমরা মানি। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে আনোয়ার আলী লোন ঋণ সংক্রান্ত বিষয়টা 2027 সাল অবধি যত পিছিয়ে পড়া ফুটবল দেশ আছে তাদেরকে 2025 সাল অবধি গাইডলাইন দিয়েছে যে 2025 সালের আগে ফিফার এই 2000 লোন ঋণ সংক্রান্ত চুক্তিটাকে বাস্তবায়িত করতে হবে। কিন্তু 2022 সালে ফিফার এই গাইডলাইন আসার পরেও ভারতীয় ফুটবল ফেডারেশন কিভাবে 2027 সাল অবধি লোন ডিল চুক্তির মান্যতা দেয়? এটা কিন্তু এআইএফএফ এর ঘাড়ে বিশাল বড় একটা প্রশ্ন আসছে। এবার এআইএফএফ যদি এটা ফিফাকে বলে যে আমি 2025 সাল অবধি গাইডলাইন দিয়েছি এবং আমি 2027 সাল অবধি আনোয়ারের চুক্তি করেছি এবং 2025 সালে আমি মোহনবাগানকে নক করব, তারা যেন এই ডিলটা পার্মানেন্টলি করে নেয়। কারণ 2025 সালের পরে ভারতবর্ষের ফুটবলে কোনো লোন ঋণ সংক্রান্ত চুক্তি 1 বছরের বেশি স্থায়ী হবে না। এখন যদি ফিফা এআইএফএফ এর এই বক্তব্যটা মেনে নেয় বা যদি এআইএফএফ এর এই বক্তব্যে ফিফা সন্তুষ্ট হয় তাহলে কিন্তু মোহনবাগান সেফ, মোহনবাগানের ঘাড়ে কোনো রকম শাস্তি বা কোনো রকম কিছু আসার সম্ভাবনা নেই। আর যদি এআইএফএফ এর এই বক্তব্যে বা এআইএফএফ এর এই প্রেডিকশনে যদি ফিফা অসন্তুষ্ট হয় তাহলে মোহনবাগান ফেসে যাবে।
মোহনবাগানের চুক্তিটা অবৈধ হয়ে যাবে, মোহনবাগানের চুক্তির কোনো বৈধতাই থাকবে না ফিফার কাছে। আর যদি এআইএফএফের বক্তব্য বা এআইএফএফ যে প্রেডিকশন করবে তার সংস্থাকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের ফুটবলকে বাঁচানোর জন্য তার সংস্থাকে বাঁচানোর জন্য সে একটা বক্তব্য ফিফায় রাখবে। সেই বক্তব্য যদি ফিফা সন্তুষ্ট হয় তাহলে মোহনবাগান সেফ, মোহনবাগান সেফ, মোহনবাগানের ঘাড়ে কোনো শাস্তিও আসবে না এবং মোহনবাগানের চুক্তি বৈধতা ফিফায় পেয়ে যাবে। এটা হলো। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে এআইএফএফ যদি বেঁচে যায় তাহলে মোহনবাগান বেঁচে যাবে, এআইএফএফের যদি বক্তব্য ফিফা সন্তুষ্ট হয় তাহলে মোহনবাগানের চুক্তি বৈধতা পাবে। এটা হলো মোহনবাগানের দিকটা। এবার যদি আনোয়ার আলীর দিকটা আমি আসি, তো আনোয়ার আলী প্রথম ফিফা জিজ্ঞাসা করবে যে তুমি কোন ক্লাবে খেলতে চাও। আনোয়ার আলী নিশ্চয়ই যে ক্লাবের সঙ্গে সে প্রি কন্ট্রাক্ট সাইন করেছে সেই ক্লাবের নামেই বলবে, অর্থাৎ পিএসসির কাছে সে ইস্টবেঙ্গল ক্লাবের নামেই বলেছে, যে আনোয়ারের আইনজীবীরা বলেছে যে আমার ক্লায়েন্ট ইস্টবেঙ্গলের ফুটবলার, সে ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে ফিফা দেখবে যে ঠিক আছে ওই প্লেয়ারটা যখন এই ক্লাবে খেলতে চায় তাকে মান্যতা ফিফা এমনিই দিয়ে দেবে, কারণ ফিফার গাইডবুকে আছে যদি কোনো খেলোয়াড় তার পছন্দের ক্লাবে খেলতে চায় তাকে ফোর্সফুলি কোনো জায়গায় আটকে রাখা যাবে না, কারণ সেখানে খেলতে দিতে হবে। এটা হলো ফিফার নির্দিষ্ট রুলস। এই রুলস অনুযায়ী আনোয়ারের এই চাওয়াটা বৈধতা পেয়ে যাবে। এবারে যে বিষয়টা আসছে যে আনোয়ার আলীর চুক্তি কন্ট্রাক্ট টার্মিনেশনের বিষয়টা, এখানে ফিফার যে গাইডবুকে আছে যে যদি কোনো খেলোয়াড়ের মাইনে কোনো ক্লাব আটকে রাখে, এখানে মোহনবাগান ক্লাব আনোয়ারের কোনো মাইনে আটকে রাখেনি, এবং সেই খেলোয়াড় যদি কোনো উপযুক্ত গেম টাইম না পায়, কারণ আনোয়ার যতদিন সুস্থ ছিল ততদিন মোহনবাগান খেলার সুযোগ পেয়েছে, এবং যখন কোনো খেলোয়াড়ের ওপরে চোট আঘাত আসে সেই চোট আঘাতের সময় ক্লাব কতটুকু তার পাশে দাঁড়িয়েছে, মোহনবাগান ক্লাব যথেষ্ট আনোয়ারের পাশে দাঁড়িয়েছে, যেটা পিএসসির কাছে পরিষ্কার হয়ে গেছে যে আনোয়ার আলী কোনো কারণ ছাড়া, যথোপযুক্ত কোনো কারণ ছাড়া আনোয়ার আলী তার কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে। এটা এআইএফএফের কাছে আনজাস্ট মনে হয়েছে, অযৌক্তিক মনে হয়েছে, বেআইনি মনে হয়েছে। যদি ফিফা এই পিএসসির এই সিদ্ধান্তটাই মেনে নেয়, কারণ ফিফার যে গাইডলাইনে চুক্তি ভাঙার যে কারণগুলো আছে, আনোয়ার আলীর কেসটা, আনোয়ার আলী যে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে এই কোনোটার মধ্যে পড়ে না। অর্থাৎ যদি ফিফা এটা মেনে নেয় যে আনোয়ার আলী যে কন্ট্রাক্ট টার্মিনেশন করেছে সেটা বেআইনি, তাহলে কিন্তু দিল্লি এফসির ঘাড়েও শাস্তির কোপ আসবে, ইস্টবেঙ্গলের ঘাড়েও শাস্তির কোপ আসবে, কারণ এখানে সম্পূর্ণ নির্ভর করছে কেসটা আনোয়ার আলীর উপরে। আনোয়ার আলী যদি জিতে যায় বা আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশন যদি সঠিক হয় তাহলে দিল্লি এফসির উপরে কোনো শাস্তি আসবে না, ইস্টবেঙ্গলের উপরে কোনো শাস্তি আসবে না। আর যদি আনোয়ার আলীর কন্ট্রাক্ট টার্মিনেশনটা আনজাস্ট হয়, বেআইনি হয়, অবৈধ হয়, তাহলে কিন্তু সবথেকে বড় প্রশ্নের মুখোমুখি পড়বে ইস্টবেঙ্গল ক্লাব। কারণ ফিফা প্রশ্ন করবে যে উইদাউট এনওসি তুমি কি করে একটা প্লেয়ারের কন্ট্রাক্ট সাইন করা, যেখানে চুক্তি থাকা অবস্থায় 6 মাসের মধ্যে কোনো খেলোয়াড় যদি অন্য ক্লাবের কন্ট্রাক্টে সাইন করে সেটা হলো মারাত্মক অপরাধ। আর ফিফায় যদি কোনো অপরাধ ধরা পড়ে যায়, বা যদি ফিফার কাছে যদি কোনো অপরাধ ধরা পড়ে যায়, ফিফার শাস্তি কিন্তু মারাত্মক শাস্তি হতে পারে। সেক্ষেত্রে আনোয়ারের ফুটবল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের আমরা ভাবছি 6 মাসের সাসপেনশন, সেখানে হয়তো 2 বছর সাসপেনশন লাগতে পারে, দিল্লি এফসির এরকম ধরে লাগতে পারে। কারণ ফিফায় যদি কেউ দোষী প্রমাণিত হয় তার শাস্তিটা অনেক বড় ধরনের হয়। কারণ এআইএফএফ যখন শাস্তি দেবে তখন মোহনবাগান ক্লাবের ঐতিহ্যের দিকে খেয়াল করবে, ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যের দিকে খেয়াল করবে, এসবগুলো খেয়াল করে তবে একটা বিষয়টা শাস্তির দিকে যাবে। কিন্তু ফিফা যখন বিষয়টা ক্লিয়ার বিষয়টা দেখবে তখন কিন্তু মোহনবাগান ঐতিহ্য নিয়ে ফিফা দেখবে না, ইস্টবেঙ্গলের ঐতিহ্য নিয়ে ফিফা দেখবে না। ফিফা তার নির্দিষ্ট যে রুলস আছে সেই রুলসের উপরে শাস্তির খরা কিন্তু ভারতীয় ফুটবলের উপরে মারাত্মকভাবে নেমে আসতে পারে। যদি ফিফায় বিষয়টি যায় তাহলে কিন্তু যে শাস্তিটা ফিফা নির্ধারণ করবে সেটা কিন্তু বিশাল বড় ধরনের শাস্তি হবে। তো অর্থাৎ আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। প্রথম পার্ট হলো যদি এআইএফএফ জিতে যায় মোহনবাগান জিতে যাবে, আর দ্বিতীয় পার্ট হলো যদি আনোয়ার আলী জিতে যায় ইস্টবেঙ্গল দিল্লি এফসি জিতে যাবে। আর যদি আনোয়ার আলী ফেসে যায় তো ইস্টবেঙ্গল দিল্লি এফসিকে বাঁচাতে পারবে না কেউ। বিষয়টা আপনারা বুঝতে পারলেন বন্ধুরা। আর আমার এই চ্যানেলটা ছোট চ্যানেল, আপনারা ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে পাশে থেকে একটা সাবস্ক্রাইব করুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক একটা কমেন্ট করে যাবেন।